যে দাঙ্গা, সেই দাঙ্গায় প্রায় 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশে আদালত। এই নিয়ে ইমতিয়াজ মোল্লা তিনি গ্রাউন্ডে এসেছেন, তিনি কি বলছেন আমরা শুনবো। সংখ্যার মধ্যে এসছে, কি দেখলেন এখানে? আমি এদেরকে দেখেছিলাম ইউটিউবে, মোবাইলের স্ক্রিনে দেখেছিলাম। যেদিন রায় ঘোষণা হয় এদেরকে আত্মনাদ করতে দেখেছিলাম। এরা মানে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছিল, বেসামাল হয়ে গেছিলো এবং এদের মুখ থেকে একটাই কথা হয়েছিল, আমাদেরকে ফাঁসানো হয়েছে, আমরা নিরপরাধ, আমাদেরকে জোর করে অস্ত্র ধরিয়ে ফাঁসিয়েছে, আমাদের কাছে টাকা চেয়েছে, আমরা টাকা দিতে পারিনি, 25 লাখ টাকা চাইছে। এখানে শুনলাম 2 লাখ টাকা মাথা পিছু চেয়েছে। এই গরিব মানুষ কোথা থেকে টাকা আনবে? 13 জনের 26 লাখ হয়, ওরা 1 লাখ মানে ডিসকাউন্ট দিয়েছে, 25 লাখ, এরকমই অভিযোগ। এই কথাগুলো শুনে আমার সন্দেহ হচ্ছিল, তাই আমি ভাবলাম যে এদের বাড়িতে যাব, এরা কারা কি খোঁজ নেবো। এখানে এসে দেখলাম এরা দিন আনে দিন খায়, একেবারে গরিব মানুষ, এবং কে বিড়িবাদে কী করে, কোনো কর্মে এদের জীবনটা চলছে, কার স্বামী প্যারালাইজ, কে বিদেশে কাজ করে, এরা এই ধরনের শ্রমজীবী মানুষ। এবং পাড়ার লোকের কাছে খোঁজ নিয়ে বললে একজনের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে থাকতে পারে, মানে পুরনো কোনো, কিন্তু বাকি যে 12 জন বাকি যে 12 জন আছে তাদের কোনো অপরাধিক ইতিহাস নেই, তাদের নামে কোনোদিন একটা জিডি হয়নি, এফআইআর হয়নি। আচ্ছা, এইরকম সহজ সরল শ্রমজীবী গরিব মানুষ এরা কাউকে গিয়ে কুপিয়ে মার্ডার করবে, যে কোনোদিন কোনো অপরাধী করেনি, হঠাৎ সে এত বড় ক্রিমিনাল হয়ে যাবে। এবং এই 12-13 জন গ্যাং একসঙ্গে গিয়ে সেই সংগঠিত করবে। এদের সঙ্গে পুরনো কোনো সম্পর্ক আছে? এর আগে কখনো ব্যাংক ডাকাতি করেছে, কোথাও মারপিট করেছে, লুট করেছে, এতটা অপরাধ প্রবণ কী করে? তো এদের যা কথা শুনলাম, এদেরকে জোর করে মেরে হাতে অস্ত্র ধরিয়েছে, তলবার পিস্তল এইসব ধরিয়েছে। তাহলে কি তারা কি তলবার নিয়ে ওয়েট করছিল কখন ছবি আসে, পুলিশ এসে ছবি তুলবে? মানে পুলিশ এখানে তুলিয়েছে এবং ভয় দেখিয়ে কেস দিয়েছে, এবং এদের অভিযোগ কোনো ইনভেস্টিগেশন হয়নি। ওই হরগোবিন্দ দাসের, চন্দন দাসের বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল, পুলিশ সেটা খুলে নিয়ে গেছে, সেটাকে ইনভেস্টিগেশনের পার্ট করা হয়নি, সেখান থেকেই সব তথ্য ফুটে উঠবে। এমনকি ইউটিউবে ওকে কুপিয়ে মারার দৃশ্য 2 দিন ছিল, সেটা অনেকে দেখেছে, সেইগুলোও সব ডিলিট করা হয়েছে। তাহলে পুলিশ কিছুই জোগাড় করতে পারেনি। তাহলে সন্দেহর আঙুল উঠছে পুলিশের এই ইনভেস্টিগেশনে। পুলিশ বারবার বলেছে আমাদের উপর থেকে চাপ আছে, আমাদের করতেই হবে, আমাকে গ্রেপ্তার করতেই হবে, আমাকে সাজা দেখাতেই হবে। দেখেছি বারবার যে স্থানীয় যারা লোক রয়েছে পুলিশের বিরুদ্ধে বারবার দিচ্ছে, কি কারণ? এখন পুলিশের উপরে ক্ষোভ উগড়ে দিচ্ছে, কারণ পুলিশ কাজটা করেছে, কিন্তু পুলিশও বকলমে নিজেকে নির্দোষ প্রমাণ করছে, বলছে আমার উপর থেকে অর্ডার আছে। মানে ওরা কারো অর্ডার পালন করছিল। অতএব এটা পলিটিক্যাল একটা কেস হিসাবে আমি এটাকে দেখতে পাচ্ছি। উপর থেকে রাজনৈতিক চাপ আছে, এতে কার কার লাভ আর কার কার ক্ষতি আপনি বুঝুন। এই জায়গায় 6 মাসের মধ্যে একটা কেসের সাজা হয়ে গেল, ইনভেস্টিগেশন হয়ে গেল। এরকম ভুরি কেস আছে যার কোনো সাজা কেন ইনভেস্টিগেশনও হয় না। আমরা দেখতে পাচ্ছি পারুল দাস, তাকে নিয়ে শুভেন্দু অধিকারী প্রেস মিট করছে, কিন্তু এখানে যা স্থানীয় নেতা রয়েছে তারা কিন্তু এখন মুখে কুলুপ বেঁধে রয়েছে, কি বলবেন? আমাদের স্থানীয় নেতাগুলো নেতা নয়, আমরা নেতা বলি তাদেরকে, এমএলএ, এমপি, জেলা পরিষদ, অমুক বলি, এরা সব গোলাম। এরা দল করে, এইটুকু একটা পদ চায় যে এই পদের জোরে আমরা থানার সঙ্গে সেটিং করব, তোলাবাজি করব, কিছু থানাকে দেবো, কিছু পার্টিকে দেবো। এদের সংসার চালানোর একটা জীবিকা, ঠিক আছে? এদেরকে নেতা বললে ভুল হবে। নেতা তো মানুষের আওয়াজ হবে, সুখ দুঃখে সাথী হবে, তার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। ওই এরা কারা? এখানে একজন এসছে, এত অন্য রাজ্য থেকে লাশ আসছে, মানুষ মারা যাচ্ছে, কেউ কারো খোঁজ নেয় না। ওই মাটি দিতে চলে যায়, মাথায় টুপি করে একটা ছবি তুলে নিল, বাড়ির লোককে 5,000 টাকা দিয়ে একটু সান্ত্বনা দিয়ে দিল, তারপরে তার বউ বাচ্চা রাস্তায় ভিক্ষা করলেও এদের কোনো খবর নেই, একটা প্রতিবাদ নেই, কোনো কমেন্ট নেই। আমরা দেখতে পাচ্ছি মানুষ মরেছে, মানুষ মারা গেছে, কিন্তু এটা নিয়ে রাজনীতি হচ্ছে। হ্যাঁ, রাজনীতি কারবারিরা রাজনীতি করবে, কিন্তু আমার কথা হচ্ছে দীপু দাসকে নিয়ে যদি রাজনীতি হয়, তাহলে আসামে আমার 2টা বাঙালি হিন্দু ভাই, তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, সেটা নিয়ে কারো চোখে জল নেই কেন? কেরালায় একটা দলিত ভাইকে বাংলাদেশি বলে পিটিয়ে নির্মমভাবে হত্যা করলো। ডাক্তার পোস্টমর্টম করে বলছে যে আমি আমার জীবনে অনেক পোস্টমর্টম করেছি, এত ক্ষতচিহ্ন কারো দেয়নি। তাহলে সেই আমার দলিত ভাইটাকে ভারতের মধ্যে তাকে হত্যা করা হলো, কারো কোনো চোখে পানি নেই।
বাংলাদেশে একটা ঘটনা ঘটলে সবাইয়ের চোখ থেকে পানি পড়ে, এখানকার মানুষের ভারতের মাটিতে ভারতে কোনো ভ্যালু নেই। আমি এর মধ্যে হিন্দু মুসলমান দেখছি না, এই ভারতে মানুষকে জ্যান্ত পোড়ানো হচ্ছে, তো সেইটা নিয়ে কোনো দলের কোনো প্রতিক্রিয়াও নেই, কোনো আন্দোলনও নেই, পথে নামারও দরকার নেই, অপরাধীর শাস্তিও নেই। তাহলে কি দল এদেরকে একভাবে দেখছেন? দল দল বলতে তৃণমূল, তাহলে এদেরকে একভাবে দেখছেন? দেখেন, তৃণমূলের এই ঘটনার কয়েক মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় 1 মাস পর কি 1.5 মাস পর এখানে এসেছিলেন। ওনার তো যেই দিন ঘটনা ঘটে সেই দিনই এখানে চলে আসার কথা। বকটুয়ের ঘটনা মনে আছে? একটি পরিবারের 10 জনকে জ্যান্ত কুপিয়ে আগুনে পোড়ানো হয়েছিল। মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন বকটুয়ে, রাস্তায় কয়েক কিলোমিটার তোরণ লাগিয়ে ওয়েলকাম মুখ্যমন্ত্রী করা হয়েছিল, মনে হচ্ছে কোনো ওয়ার্ল্ড কাপের সেলিব্রেশনে উনি যাচ্ছেন, এবং সেইখানে গিয়ে ফটাফট সবাইকে চেক দিয়ে দিলেন, দিয়ে ধামাচাপা দিয়ে কাকে চাকরি দিলেন কি দিলেন করে দিলেন। কিন্তু এখানে তো সেইটুকুও করতে এলেন না, এখানেও একটু অ্যাক্টিং করে নিতেন, তাহলে 2-4 লাখ করে এরা পেয়ে যেত। এখানে উনি এলেন না, কিন্তু এখানে ওনার পুলিশ কাজ করছে, এখানে পুলিশ কাজ করছে। এবং আমি বলছি, মুর্শিদাবাদ থেকে দাবিয়ে রাখার একটা প্রচেষ্টা আছে। এখানে সবসময় পুলিশের ভয়, কেসের ভয়, আতঙ্ক ছড়ানোর একটা চেষ্টা চলছে। আমি বারবার বলেছি, প্রতিটা জায়গায় বলেছি, আপনারা মাথা ঠান্ডা রাখবেন, আইনের পথে হাঁটবেন, কখনো জমায়েত করবেন না, কখনো উগ্র হবেন না, কখনো কোনো জায়গায় থানা ঘেরাও, পথ অবরোধ কিছুই করবেন না, কারণ উপরে আপনার বন্ধু নেই, শত্রু বসে আছে, আপনাকে কখন সুযোগ পেলেই আঘাত করবে। আমরা দেখেছি যখন ঝামেলা শুরু হয় তখন দেখি বিধায়ক আমিরুল ইসলামকে গ্রাউন্ডে মাইক নিয়ে প্রচার করতে যেন শান্ত থাকে, স্থানীয় দাবি করছে এরাই করিয়েছে। দেখেন, এইটা আমি বলতে পারবো না, আমিরুল ইসলাম এটা করিয়েছেন এইটা বলতে পারবো না, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, ঠিক আছে? কিন্তু এইটা তো ঠিক, যদি আমিরুল ইসলাম করে থাকে, যদি অভিযোগ বলছে, কারা বলছে জানি না, তাহলে সে কেন জেলে নেই কেন? আর ওই মুস্তাকিম আর কাউসার ওরা জেলে আছে কেন? ওদের তো মিছিল 7 তারিখে, 4 দিন আগে হয়ে গেছিলো, শান্তিপূর্ণভাবে মিটে গেছিলো। তাহলে এই দিন ওদেরকে ডাকা হয়েছিল, আমি শুনেছি আমিরুল ইসলামই তাদের ডেকেছিল, সাহায্য চেয়েছিল, এখানে শান্তি বজায় রাখার জন্য তোমাদের মতো কর্মঠ ছেলেদের দরকার। তো তারা এসে মাইকে, যেমনই আপনি বলছেন আমিরুল ইসলাম উনি আবেদন রেখেছিলেন, কাউসার আর মুস্তাকিমও আবেদন রেখেছিল, এর বেশি কিছু করেনি। তাদেরকে মাস্টার মাইন্ড সাজিয়ে ভিতরে করে দেওয়া হলো, এখনও তাদের বেল হলো না। তাহলে এখানে কোথাও না কোথাও বিচার নিবৃত্তে কাঁদছে, বিচার হচ্ছে না, অপরাধীরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে, আর নিরীহ মানুষদের জেলে পড়ছে, আর এই গরিব মানুষগুলো আতঙ্কিত হচ্ছে। এটা সংবিধানের আলোকে দেশের জন্য এটা ভালো না। নিরীহ মানুষ 13 জন, আপনি বলছেন 13 জন, তাদেরকে যাবতীয় করা দেন। ইমতিয়াজ মোল্লা কী করবে? ইমতিয়াজ মোল্লা আইনের সাহায্য নেবে, এদের সঙ্গে আছি, আমি কথা দিয়েছি হাইকোর্টে এই লড়াই জোরদার হবে, তার জন্য যদি আরও উকিল লাগে দেবো, অলরেডি এনারা উকিল ঠিক করেছেন, তার সঙ্গেও পরামর্শ করব। তাতে যদি ওই কেস লড়ার জন্য আর্থিক সাহায্য লাগে সেটাও আমরা জোগাড় করব। আমরা বিচার চাই, এবং আমার পরিষ্কার কথা, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যারা ওইভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে তাদের আমি ফাঁসি দাবি করছি, কিন্তু সেটা প্রকৃত অপরাধীর জন্য, তার জন্য কোনো নিরীহ মানুষ যেন, একটিও লোক যেন শাস্তি না পায়।